আজকের কেসটা একটু অন্যরকম। এই কেসটা শোনার পর তোমার একটা রিলেশনশিপে যাওয়ার আগে 10টা বার ভাবতে হবে। না মানে তুমি ধারণা করতে পারবে না একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে মারার পর পিস পিস করে কেটে প্রেসার কুকারে বয়েলও করে ফেলে। আজকে যে কেসটার ব্যাপারে কথা বলতে চলেছি সেই কেসটা ঘটেছে মুম্বাইয়ের মিরা রোড বলে একটা জায়গায়। আশা করি তোমরা কোথাও না কোথাও নামটা শুনেছই। এই কেসটা দুজনের মধ্যে রিভলভ হয়। একজনের নাম হচ্ছে সরস্বতী আর একজনের নাম হচ্ছে মনোজ সানে। এই কেসটা ঘটা আজ প্রায় 8-9 মাস পার হয়ে গেছে। আর যখন এই কেসটা ঘটেছিল তখন খুবই চর্চা ছিল। আর আমার মনে হলো এই কেসটা নিয়ে চর্চা করা খুবই দরকার। মনোজ একটা বয়স্ক লোক ছিল যার বয়স ছিল 56 থেকে 57 বছর মতো। আর সরস্বতীর বয়স ছিল মনোজের থেকে অনেকটাই কম, ওই 36 বছর। এদের দুজনের বয়সের মধ্যে অলমোস্ট 20 বছরের গ্যাপ ছিল। আর এদের বয়সের গ্যাপের কারণ বলছি, তার কারণ হচ্ছে এরা দুজনে একটা লিভ ইন রিলেশনশিপে ছিল। এরা দুজনকেই অনেকদিন আগে থেকে জানতো। আর এদের মধ্যে একটা 8 বছরের রিলেশনশিপও ছিল। আর একটা কথা, এদের দুজনেরই কারো মা বাবা বেঁচে ছিল না, মানে দুজনেই অনাথ ছিল। সরস্বতীর মা বাবা অনেক কম বয়সেই পৃথিবী ছেড়ে চলে যায় এবং সরস্বতী একটা অনাথ আশ্রম থেকেই বড় হয় এবং সেখান থেকে নিজের পড়াশোনা কমপ্লিট করে। দেন পড়াশোনা শেষ করে এদিকে ওদিকে ছোটখাটো জব করে নিজের খরচা নিজেই ওঠাতে শুরু করে। আর অন্যদিকে মনোজের মা বাবা 2008-এই মারা গেছিল এবং সেরকম ক্লোজ বলে কেউ আর বেঁচে ছিল না। 2-4টে আত্মীয় স্বজন ছিল, বাট তারাও কেউ মনোজের সঙ্গে নিজের সম্পর্ক রাখতো না। আর মনোজের বাড়ির কাছে তার একটা কাকা থাকতো। 2008-এ তার মা বাবা মারা যাওয়ার পর সেই কাকা ওখান থেকে শিফট হয়ে অন্য কোথাও চলে যায়। মনোজ সানে যেখান থেকে বড় হয়েছে বা যেখানে থাকতো সেই জায়গার নাম হচ্ছে মহারাষ্ট্রের আহমদনগর। আর এই জায়গাটারও একটা ইম্পর্টেন্ট রোল আছে এই কেসে, যেটা তোমাদের একটু পরেই বলবো। 2008-এর পরে মনোজ মুম্বাই চলে আসে এবং সেখানে এসেই ছোটখাটো কাজ করতে শুরু করে দিয়েছিল। আর একটা ফ্যামিলি স্টোরে কাজও পেয়েছিল যেটা ছিল বোরাভ্যালিতে। অনেকদিন মনোজ কাজ করে এবং কিছু কিছু করে টাকা জমিয়ে বোরাভ্যালিতে একটা ফ্ল্যাট কেনে নিজে। তো ওই দোকানে যারাই কেনাকাটা করতে আসতো তাদের সঙ্গে মনোজ কথাবার্তা বলতো। আর এর পরেই একদিন ওই দোকানে আসে সরস্বতী। দুজনের মধ্যে একটা ইন্ট্রোডাকশন হয় এবং কথাবার্তার মাধ্যমে জানতে পারে মনোজ যে মনোজের ফ্ল্যাটের কাছাকাছি সরস্বতী থাকে। এইভাবেই কথাবার্তা বলতে বলতে মনোজ বলে যে আমি অনাথ এবং সরস্বতীও তারপরে বলে যে আমি অনাথ এবং আমি একটা অনাথ আশ্রম থেকে নিজের পড়াশোনা কমপ্লিট করেছি। এরকম কথাবার্তার পর নিজেদের মধ্যে আরো ইন্টারেস্ট জাগে যে দুজন দুজনকে জানার এবং এখান থেকেই বন্ধুত্ব শুরু হয়ে যায়। তারপর কথাবার্তা যখন আরো গভীরে যায় তখন দুজনেই ডিসাইড করে যে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার আছে। তো তারপর মনোজের যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটা মনোজ রেন্টে দিয়ে মীরাবাজারে একটা ফ্ল্যাট নেয় এবং সেখানেই একসঙ্গে থাকে, মানে লিভ ইন রিলেশনশিপ। সবকিছু ঠিকঠাক চলছিল দুজনের মধ্যে এবং দুজনেই ইনকাম করতে এবং খুব ভালোভাবেই দিন কাটাতো এবং দুজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল, তাই দুজনের জীবনও খুব ভালো চলছিল। কিন্তু এই ভালো আর বেশি দিন কাটাতে পারলো না। দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল, অশান্তি শুরু হয়ে গেল নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে এবং টাকা পয়সা নিয়ে। আর এই ঝগড়া এতটাই এগিয়ে গেল যার জন্য সরস্বতীর প্রাণ চলে গেল, যার রিজন ছিল মনোজ। এবার এখান থেকে স্টোরি অনেক কনফিউজ হয়ে যায় কারণ দুজনেরই নিজের বলতে কেউ ছিল না। আর এই দুজনের মধ্যে এখন একজনা নেই এবং যাই হচ্ছে যে কাহিনী ঘটেছে সবই একজনই বলছে, সেটা হচ্ছে মনোজ। এবং সেও নিজের মিথ্যা রাজত্ব সাজিয়ে বসেছে। 3 জুন 2023 সরস্বতী মারা যায় এবং এমনি মারা যায়নি, তার মার্ডার করা হয়েছিল মনোজের দ্বারা। মনোজের প্রাণ নেওয়ার পর ওর বডি লুকিয়ে ফেলার চেষ্টা করে এবং তখন দেশে ওই রকম ক্রাইম গুলো চলছিল, যেমন একটা লাভার আরেকটা লাভারের প্রাণ নিয়ে নিচ্ছে, কেউ মেরে ফ্রিজে রেখে দিচ্ছে, কেউ নর্দমায় ফেলে দিচ্ছে। তো এইসব মাথায় রেখে মনোজ এইসব করারই ঠিক করে। তো মনোজ সরস্বতীকে মারার পর একটা দোকানে যায় এবং সেখান থেকে একটা মেশিন নিয়ে আসে যেটা দিয়ে কাট কাটা হয় ওটাই। তারপর ওটা দিয়ে সরস্বতীর দেহের উপর চালায় এবং ছোট ছোট বডি পার্ট করে ফেলে। এবং বডির পার্ট করেও শান্তি হয়নি, সে কিছু পার্ট নিয়ে কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে এবং সেদ্ধ করার পর মিক্সার গ্রাইন্ডার দিয়ে পুরো লিকুইড করার চেষ্টা করে যাতে তার বডিটা সহজেই লুকিয়ে ফেলা যায়। কিন্তু ওটা একটা মানুষের পুরো দেহ, যেটা করা এতটা সহজ না। তো যখন এইসব করেও হচ্ছিল না তারপর ও আবার দোকানে যায় এবং সেখান থেকে অ্যাসিড নিয়ে আসে এবং সেই অ্যাসিডটা বালতির মধ্যে রেখে সেই বডি পার্ট গুলো বালতিতে ফেলে যায়। মনোজ ভেবেছিল খুব সহজেই অ্যাসিডের মধ্যে বডি ডিস্ট্রয় হয়ে যাবে। যতটা শুনতে সহজ লাগলে, মানে শুনতে কি আমার নিজেরই মনে হচ্ছে না এটা এত সহজ, মনোজের মনে হয়েছিল খুবই সহজ বডি ডিস্ট্রয় করা, কিন্তু সেটা সম্ভব হয়। তো কিছুদিন পার হয় কিন্তু কেউ কিছু জানতো না কারণ তাদের কন্ট্যাক্টে সেরকম লোকই ছিল না। এই মার্ডারের পর যখন ওই সোসাইটির লোকদের ইন্টারভিউ নেওয়া হয় তখন তারাই বলে যে এদের সঙ্গে সেইভাবে কোনো কারো ইন্ট্রোডাকশনই হয়নি। মানে সামনে ফ্ল্যাটে একটা লোক থাকলে যেমন নর্মালি হাই হ্যালো, কিন্তু এদের সঙ্গে সেটাও হয়নি কারো। সরস্বতী আর মনোজ সবসময় ঘরের ভেতরেই থাকতো এবং এদের দরজা সবসময় বন্ধ থাকতো এবং কোনো ফেস্টিভ্যালও এরা সেলিব্রেট করতো না। কিন্তু সরস্বতীর একটা বোন ছিল, আই ডোন্ট নো এটা নিজের বোন নাকি, বাট তার সঙ্গে শুধুমাত্র সরস্বতীর একটু কথাবার্তা হতো। তো কিছুদিন পার হয়ে যায় এবং আশেপাশের লোকগুলোর আস্তে আস্তে কি একটা গন্ধ আসতে লাগে। একটা ছেলে ছিল যেটাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এ ওদের পাশের ফ্ল্যাটেই থাকতো এবং এই নোটিস করা শুরু করে
যে গন্ধটা কোথা থেকে আসছে, হয়তো কোনো জন্তু জানোয়ার মারা গেছে বা কোনো ইঁদুর মারা গেছে, এটাই ও ভাবছিল। বাট মনোজ যে ছিল সে এখনো ওই রুমেই থাকতো এবং মাঝে মাঝে রুম ফ্রেশনার স্প্রে করতো যাতে গন্ধটা বাইরে না আসে। যখন ও কাজে চলে যেত তখন রুম ফ্রেশনার স্প্রে করে যেত যাতে গন্ধটা কম বেরোয়, এবং দুপুরবেলা গন্ধ আরো বেশি বেড়ে যেত যখন ও থাকতো না। আবার সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে রুম ফ্রেশনার স্প্রে করতো। কিছু বডি পার্টস এর ঠিকানা লাগিয়ে দিত, মানে পুলিশ সিসিটিভি থেকে জানতে পেরেছে যে মনোজ কিছু কিছু বডি পার্টস নিয়ে কুকুরকেও খাইয়ে দিত এবং এদিকে ওদিকে ফেলেও দিয়ে আসতো। তো দুপুরবেলা মনোজ যখন রুমে থাকতো না তখন আরো বেশি গন্ধ আসতো এবং আশেপাশের লোকজন তখন বেশি গুরুত্ব দিত এই ব্যাপারে। তো তোমাদের একটা ছেলের ছবি দেখেছিলাম যে মনোজের পাশের ফ্ল্যাটেই থাকতো, ও গন্ধটাকে লক্ষ্য করতে করতে ওদের ফ্ল্যাটের সামনেই চলে যায়। ও তোমাদের এখনো রুম নাম্বারই বলিনি, ওদের রুম নাম্বার ছিল 704। সো ওই রুমের সামনে গিয়ে দেখলো গন্ধ এই রুমের থেকেই আসছে, আর কোনো না কোনো ব্যাপার তো এই রুমের মধ্যে আছে। ওই ছেলেটা এত না ভেবেই দরজা নক করে এবং ও ভাবে যে কেউ না কেউ তো দরজা খুলবে, কিন্তু কেউ খোলে না। কিন্তু এর থেকেও একটা বিয়ার জিনিস হয়, যখনই ও দরজার সামনে আসে তখন গন্ধটা আরো বেশি আসে, কিন্তু ও যখন দরজাটা নক করে তার কিছুক্ষণ পরেই রুম ফ্রেশনারে স্প্রে করার আওয়াজ আসে এবং তারপরে ওর সন্দেহ আরো বেড়ে যায় এবং ও 5 মিনিট পর্যন্ত ওয়েট করে যে কেউ দরজা খুলবে, কিন্তু কেউ খোলে না। তখনই ও সময় নষ্ট না করে নিচে আসে এবং সিকিউরিটি গার্ডকে বলে যে 704-এর ওনারকে এবং তার নাম্বার দিতে, কারণ ওই ঘর থেকে কি একটা বাজে সেন্ট আসছে যার জন্য পাশের লোকগুলো থাকতে পারছে না, তো ওইটা পরিষ্কার করতে হবে। ওই ছেলেটা এখনো পর্যন্ত ভাবছিল যে কোনো ইঁদুর বা কোনো জন্তু জানোয়ার মারা গেছে, তার জন্য হয়তো এত স্মেল আসছে। এবার যখনই ওই ছেলেটা সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই মনোজ লিফটে করে নিচে আসে। তখনই গিয়ে ছেলেটা মনোজকে ধরে এবং গিয়ে বলে যে দরজা নক করলাম কই খুললে না তো, তোমার রুম থেকে কেমন একটা গন্ধ আসছে, চলো গিয়ে দেখি কোনো ইঁদুর ফিদুর মারা গেছে হয়তো, একসঙ্গে পরিষ্কার করে দিই। তখনই মনোজ ভয় পেয়ে যায়, কিন্তু ওই ভয়টা কাউকে বুঝতে না দিয়ে বলে এখন আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি সন্ধ্যাবেলা এসে পরিষ্কার করে দেবো, তারপর বলো গন্ধ আছে কিনা। এটা বলে সে চলে যায়। এরপর ছেলেটা সন্দেহ আরো বেড়ে যায় এবং সে ওনারকে ডাকে যে ওদের 2-3 ফ্লোরের উপরেই থাকতো এবং ওই রুমের সামনে গিয়ে দেখিয়ে বলে যে গন্ধ আসছে নাকি দেখেন, আমার তো গন্ধ আসছে। তখন ওনার কোনো কিছু না ভেবেই পুলিশকে ডাকে। পুলিশ আসে এবং পুলিশের গেট ওপেন করে ওরা ভিতরে গিয়ে দেখে পুরো ফ্লোরে রক্ত পড়ে আছে। যে মেশিনটা দিয়ে বডিটাকে পিস পিস করা হয়েছিল সেই মেশিনটা ওখানে পড়ে আছে, আর বেডের উপর একটা তিরপল পাতা আছে যেটার উপর বডি পিস করে হয়তো নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করত। তারপর পুলিশ ঘরের চারিদিকে খুঁজে দেখে, বাট কিছুই পায় না যতক্ষণ তারা রান্নাঘরে না ঢোকে। যখন পুলিশ রান্নাঘরে ঢোকে এবং দেখতে পায় যে 3টে বালতিতে অ্যাসিড ভর্তি করা আছে এবং সেই অ্যাসিডের মধ্যেই বডি পার্টস গুলো। আর ওই ছেলেটা এটা বলেছে যে ওই বালতিগুলোর মধ্যে একটা বালতিতে এমন মনে হচ্ছিল যে বডির যে থাই পার্টটা হয় ওটা ঝুলছে। বিশ্বাস করো এইসব শুনে আমার ভিতরটাই কেমন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আর বডি পার্ট গুলো দেখে চেনা খুব কঠিন যে কোনটা কোথাকার। তারপর পুলিশ সোসাইটির সব লোকদের বলে যে আওয়াজ করো না এবং ওই ছেলেটাকে বলে যে কোনো ফোন আসলে ফোন পিক আপ করতে বারণ করে, যখন মানুষ জব থেকে বাড়ি আসবে তখন আমরা ধরবো, না হলে সে পালিয়ে যেতে পারে। তো পুলিশ 704 নম্বর রুমের ভিতরে থাকে এবং সোসাইটির লোকগুলো পুলিশের কথা শোনে। মনোজ বলেছিল 10টার সময় জব থেকে বাড়ি আসবে এবং ঠিক তাই হয়, মনোজ 10টার আগেই জব থেকে চলে আসে এবং লিফট থেকে যখন বেরোবে তখনই ও বুঝতে পারে যে বাড়ির সামনে কিছু হয়েছে এবং পুলিশ এসেছে। যখনই লিফট বন্ধ করে পালানোর চেষ্টা করে তখনই বাড়ির ওনার কনস্টেবলকে বলে এটা মনোজ, এবং লিফট বন্ধ হওয়ার আগেই পুলিশ ধরে নেয় এবং রুমের ভিতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে এসব কি। তখন মানুষ বলে ওগুলো জন্তু জানোয়ারের বডি পার্টস। বাট তখন পুলিশ দেখে একটা বালতির পাশে ওই মেয়েটার বিনুনি করা চুল পড়ে আছে। তারপর এইসব কিছু দেখানোর পর মনোজ স্বীকার করে নিয়ে যে ওটা সরস্বতী মানে ওর ওয়াইফ মানে যাই ছিল তার বডি পার্ট। এখান থেকে মনোজের কাহিনী বানানো শুরু হয়। মনোজ বলে যে ওদের মধ্যে একটা ঝামেলা হয় এবং তারপর সরস্বতী নিজেই বিষ খেয়ে মারা যায়। এবার ঘরে তো ওরা দুজনে থাকে, তাই মানুষের সন্দেহ ডাইরেক্ট মনোজের উপরেই যাবে, তাই নিজেকে বাঁচানোর জন্য মনোজ এটা করে। তারপর পুলিশ যখন তদন্ত শুরু করে, মনোজের ফোন রেকর্ড যখন চেক করে তখন পুলিশ জানতে পারে যে মনোজ 56 বছরের থাকা সত্ত্বেও অনেক মেয়েদের সঙ্গে কথা বলতো। এরপর পুলিশ আরো ভালো করে তদন্ত করে এবং মনোজের উপর চাপ দিয়ে যখন জেরা করা হয় মনোজ তখন নিজের ফাইনাল বয়ান দেয় যে সরস্বতী খুবই পজিটিভ ছিল। সে বাইরে গেলে বা কাজে থেকে আসতে লেট হলেও সে বারবার জিজ্ঞাসা করতো যে কোথায় গেছিলে, কোনো মেয়ের সঙ্গে গেছিলে কিনা। মনোজের এটা ভয় ছিল যে সরস্বতী তাকে কিছু করে না দেয়, এই ভয়ে সে সরস্বতীকে মেরে ফেলে। আর মনোজ একটা কথা বলে যে সরস্বতী তার লাভার বা ওয়াইফ ছিল না, তার মেয়ে ছিল। আর সোসাইটিতেও এমন ভাবেই জানতো যে ওটা ওর মামা আর এটা ওর মেয়ে, এমন ভাবেই সবাইকে দেখাতো, কারণ ওদের মধ্যে এজ ডিফারেন্স অনেকটাই ছিল। আর মনোজ ওদের রিলেশনশিপ নিয়ে আর একটা কথা বলে যে মনোজ ওর সঙ্গে কোনোদিন ফিজিক্যাল হয়নি, কারণ মনোজ কোনোদিন কোনো কারণে ব্লাড টেস্ট করতে যায় এবং সেখানে ধরা পড়ে সে HIV পজিটিভ, কিন্তু এটা মিথ্যে ছিল। যদি এটাই প্রবলেম থাকে তাহলে কেনই বা সে অন্য মেয়েদের সঙ্গে কথা বলবে আর কেনই বা সরস্বতীকে মারবে। তো
তো আজকাল এইসব ঘটনা খুবই বেশি দেখা যাচ্ছে। রিলেশনশিপে কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে মেরে দিচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে মেরে দিচ্ছে, কেউ কোথায় ফেলে দিচ্ছে, ফ্রিজে ঢুকিয়ে রাখছে বডি। আর এদের তো 8 বছরের রিলেশন ছিল, সেখানেও এইসব ঘটছে। তো সবাই সাবধানে থেকো, কোনো রিলেশনশিপ বা কোনো লিভিনে যাওয়ার আগে একটু ভেবে চিন্তে যেও, কারণ কে কখন মনোজ হয়ে যায়, কে সরস্বতী হয়ে যায় আমরাও জানি না। তো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও, আর এইরকম সিরিজগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি আরো বানাবো। আর তোমরা কোন কোন ঘটনা নিয়ে তোমরা জানতে চাও এরকম কাহিনী, তাহলে আমাকে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।